কি অতি সাধারণ কোনো প্রাকৃতিক দৃশ্য তোমার কাছে অসাধারণ হয়ে উঠেছে? যেমন ধরো সূর্যাস্তের রক্তিম ছবি, কিংবা নারকেল গাছের ফাঁক দিয়ে উঁকি মারা চাঁদ। কখনো কি মনে হয়েছে এসব আসলে কোনো অদৃশ্য চিত্রকরের কলা কৌশল মাত্র? যেন চিত্রপট সাজানো হচ্ছে কোনো এক আগমনের বা অপেক্ষার। আমাদের আজকের গল্পের চরিত্র শুভ্রকে এই দৃশ্যগুলো বড় ভাবায়। দেখা যাক ওর এই প্রশ্নগুলো অলীক নাকি সত্যিই যুক্তিযুক্ত। নমস্কার, আমি কৌশিক, আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ ভ্যালেন্টাইন্স ডে, আর সেই উপলক্ষে তোমাদের জন্য রয়েছে একটা স্পেশাল গল্প। শ্রী সৈকত মুখোপাধ্যায়ের কলমে এক আশ্চর্য অনন্য প্রেমের আখ্যান, অধীর ঘোষ বাইলেন। গল্পটি আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত লেখকের আমন মরশুম বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্স ও পিনড কমেন্টে। আর হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে গল্প শুনছো বা প্রথমবার এসেছো গল্প শুনতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অল করে দিও সমস্ত গল্পের আপডেটস পেতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, শ্রী সৈকত মুখোপাধ্যায়ের কলমে অধীর ঘোষ বাইলেন। শুভ্রর অনেক দিন ধরেই মনে হতো কিছু কিছু দৃশ্য পৃথিবীর বাইরে বসে কেউ বানায়, তারপর সেগুলোকে একেবারে হুবহু তুলে এনে বসিয়ে দেয় পৃথিবীর বুকে। যেমন ছোটবেলায় দেখেছে রমেন কাকা কুমোর বাড়ির পিছনের উঠানে বসে শোলার ফুল, রাংতা এইসব দিয়ে চালচিত্র বানাত। তারপর ষষ্ঠীর সন্ধ্যাবেলায় সবাই মিলে ধরাধরি করে সেই বিশাল চালচিত্রটাকে মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুরের পেছনে বসিয়ে দিত। সেই রকম শীতের দুপুরে বালিঘাট স্টেশনে ট্রেন থেকে নেমে অনেকবার থমকে দাঁড়িয়ে পড়েছে শুভ্র। অন্যান্য প্যাসেঞ্জাররা যখন প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নেমে অটো স্ট্যান্ডের দিকে পা বাড়িয়েছে, সে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে নীল আকাশের গায়ে একটা মন্দিরের সোনালি চূড়ো, যেন কচুরিপানা ফুলের মাঝখানে ছোট্ট গর্ভমুণ্ড। শুধু সেখানে শেষ হলেও তো হতো, কিন্তু তা নয়। কে বলল ঠিক সেই চূড়োর ওপরেই একটা চিলকে উড়ে বেড়াতে? নীল আকাশের গায়ে ওই সাদা গম্বুজটা না থাকলে, সাদা গম্বুজের ওপরে অকিঞ্চিতকর পাখিটা ভেসে না বেড়ালে কিছুতেই তো ওই সম্মোহন তৈরি হতো না। কে সেই অলৌকিক চালচিত্রকর? শুভ্র ভাবে কত দিনের প্রস্তুতি লাগে এরকম একটা নির্মাণের পেছনে। তাদের চিলেকোঠার ঘরের পূবের জানলা দিয়ে বাইরে তাকালে দুটো নারকেল গাছের মাথা চোখে পড়ে। ও দুটো গোবিন্দ জ্যাঠামশায়ের নিজের হাতে লাগানো নারকেল গাছ। উনি ছিলেন কাঁঠাল বাগান বাজারের সবথেকে বড় গোলদারি দোকানটার মালিক। গাছ লাগাবার সময় উনি নিশ্চয়ই দেখেননি অনেক রাতে শহর যখন শান্ত হয়ে আসে, তখন আকাশের ঠিক কোনখানটায় পৌঁছে পূর্ণিমার চাঁদটা হলুদ থেকে রূপালি হয়ে ওঠে। তাছাড়া কোন গাছটা যে বড় হয়ে কোন দিকে হেলে পড়বে তা তো স্বয়ং জগদীশ বোসের পক্ষেও প্রেডিক্ট করা মুশকিল। তবু কি আশ্চর্য দেখো, আজ গাছ লাগানোর 20 বছর পরে শুভ্রর ঘরের পূবের জানলা দিয়ে বাইরে তাকালে দেখা যায় ঠিক ওই যমজ নারকেল গাছের মাঝখানটাতেই আটকে রয়েছে রূপলি রঙের আলোর বৃত্ত। দুজন গাছ দুদিকে হেলে গিয়ে ঠিক তাদের মাঝখানটিতে বানিয়ে রেখেছে চন্দ্রাননীর উঁকি মারা ঝরোখা। এত সামান্য সব উপকরণ দিয়ে এমন অসামান্য সব সৌন্দর্য তৈরি হয়, ভাবতে গেলে শুভ্রর গলার কাছটা ব্যথা করে ওঠে। সে ভাবে কার নির্দেশে স্বর্ঘাসের ডগায় এসে বসে একটা লাল ফড়িং,
মুহূর্তের মধ্যে ভরে যায় ঘাসের ডগার অসীম শূন্যতা। শুধু ওই সামান্য একটা লাল ফড়িংয়ের ছোঁয়ায়। রাকাকে নিয়েও ভাবে শুভ্র। রাকা যেন ওই নীল আকাশের গায়ে মন্দিরের চূড়ো, কিংবা নারকেল গাছের ফাঁকে আটকে থাকা চাঁদ, কিংবা কঞ্চির ডগায় ঝিঁঝি পোকার মতো অপার্থিব এক সৌন্দর্য। শুভ্র কতদিন অবাক হয়ে দেখেছে সন্ধ্যের মুখে মুখে একটা মেঘ সাদা থেকে ক্রমশ দোপাটি ফুলের পাঁপড়ির মতো গোলাপি হয়ে উঠেছে শুধু রাকার চালচিত্র তৈরি করবে বলে। রাকা ফুটব্রিজের মাঝামাঝি এসে রেলিংয়ের ওপর দুহাত রেখে একটু দাঁড়াবে। ঠিক তখনই ওই মেঘটাও বাঁ দিকে ফুট চারেক সরে এসে ওর চাঁপা হলুদ সালোয়ার কামিজের সঙ্গে একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করবে, আর সব দৃশ্যাবলীকে অবান্তর করে দেবে। এরকম অনেক কিছুই নিজের চোখে দেখেছে শুভ্র, একবার নয়, বহুবার। রাকা এসে দাঁড়ালে শুভ্রর চরাচর সম্পূর্ণতা পায়, যেমন পায় মন্দিরের চূড়ো চিল ভেসে এলে। রাকা কি সব কথা বোঝে? ঠিক বুঝতে পারে না শুভ্র। ও নিজের মনে কথা বলে যায়, রাকা শোনে। ওর মুখে কোনো ভাবান্তর হয় না। ও কি শুভ্রকে পাগল ভাবে? ভাবতে পারে। শুভ্র নিজেরও আজকাল মাঝে মাঝে মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে না তো? রাকা নামের ওই মেয়েটা তাকে পাগল করে দিচ্ছে না তো? অথচ ওর সঙ্গে আলাপ তো মাত্র 6 মাস আগে। ঠিক 6 মাস আগে, সেটা ছিল অক্টোবরের 23 তারিখ। রাকা হঠাৎই ঘুরে দাঁড়িয়েছিল। প্রচণ্ড বিরক্তি নিয়ে শুভ্রকে প্রশ্ন করেছিল, আচ্ছা, আপনি আমাকে ফলো করছেন কেন? কি চাই? তখনই শুভ্র দেখেছিল রাকার কপালে টিপ, সিঁথিতে সিঁদুর। তার আগে অত কাছ থেকে কখনো ও রাকাকে দেখেনি। বহুবার দেখেছে, তবে অনেক দূর থেকে। ওদের বাড়ির পেছনের গলিটা ধরে রাকা রোজ হেঁটে যেত। অনেক রাত করে গলিটায় ঢুকত রাকা। দোতলার জানলায় দাঁড়িয়ে ওকে দেখত শুভ্র। অত দূর থেকে গলির সামান্য আলোয় সিঁথির সিঁদুরের মতো ছোটখাটো জিনিস দেখতে পাওয়ার কথা নয়। তারপর একদিন রাকা আর এলো না। ওই গলিতে ওর আসা বন্ধ হয়ে গেল। তখন থেকেই শুভ্র ওদের মফস্বল শহরের পথে পথে ঘুরত। যদি অন্য কোথাও, অন্য কোনো রাস্তায় ওকে আরেকবার দেখতে পায়। প্রায় 1 মাস সেভাবে কেটে যাওয়ার পর এক রাত্রে সে আবার রাকাকে খুঁজে পেয়েছিল। 8:45 তারকেশ্বর লোকাল থেকে স্টেশনে নেমেছিল রাকা। শুভ্র ওকে লেভেল ক্রসিং পেরিয়ে জিটি রোডের দিকে হেঁটে যেতে দেখেছিল। তখনও রাকার নাম জানত না শুভ্র, ওর সম্পর্কে কিছুই জানত না। রাকা তখন একটা নামহীন মেয়ে ওর কাছে। স্টেশন রোড ধরে ও এগিয়ে যাচ্ছিল। পেছন পেছন মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছিল শুভ্র। স্টেশন রোড ভিড়ময় রাস্তা। সেখানে নিশ্চয়ই রাকা শুভ্রর উপস্থিতি টের পায়নি। কিন্তু তারপর বিজয় কৃষ্ণ স্ট্রিট, ব্যানার্জিপাড়া স্ট্রিট, ওইসব তো ভীষণ নির্জন রাস্তা। রাকা বেশ কয়েকবার পেছন ফিরে তাকিয়েছিল। তারপর জিটি রোডের কাছাকাছি এসে চারিদিকে লোকজন পেয়ে ও ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল শুভ্রকে। আপনি আমাকে ফলো করছেন কেন? কি চাই? শুভ্র নিজেও জানতো না সে রাকার কাছে কি চায়। সে তো রাকাকে চিনতই না, ভালোবাসার প্রশ্নই নেই। সেই জন্যই রাকার সিঁথিতে সিঁদুর দেখেও সে একটুও চমকায়নি। তার সেই মুহূর্তে যা মনে হয়েছিল সেটাই বলেছিল। আপনি ভালো আছেন তো? রাকা চমকেছিল। হয়তো শুভ্রর চোখের শান্ত দৃষ্টি, ওর অপরিপাটি পোশাক আশাক, এসবই ওকে বলে দিয়েছিল শুভ্র কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। রাকা উল্টে প্রশ্ন করেছিল, আপনি আমাকে চেনেন? ভালো আছে কিনা জিজ্ঞেস করছেন যে? শুভ্র আমতা আমতা করে বলেছিল,
হ্যাঁ, চিনি মানে আমি আসলে না আপনাকে আগে প্রায় আমাদের বাড়ির রাস্তা দিয়ে যেতে দেখতাম, তবে আজকাল আর আপনাকে খুব একটা দেখি না। আপনার বাড়ি কোথায়? ওই যে অধীর ঘোষ পাইলেন। ও, কিছুক্ষণ চুপ থেকে রাকা সেদিন একই রকম কঠিন গলায় বলেছিল, তা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে মেয়ে দেখা ছাড়া আর কি করেন আপনি? হ্যাঁ, আমি একটা ছোটোখাটো চাকরি করি। বাণীতীর্থ লাইব্রেরি চেনেন? আমি আসলে ওখানকার লাইব্রেরিয়ান। তবে একটু ভুল বললেন, আমি না ঠিক আপনাকে দেখতাম না, জানেন তো। আসলে আমি গলিটাকে দেখতাম। চলেই যাচ্ছিল রাকা, হঠাৎই আবার ফিরে এসে বলেছিল, আপনার প্রশ্নের উত্তরটা দিতে এলাম। আমি ভালো নেই, একেবারেই ভালো নেই। আপনি যাতায়াত বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের অধীর ঘোষ বাইলেনও খুব একটা ভালো নেই। অদ্ভুত সব কথা বলেন তো আপনি। হেসে ফেলেছিল রাকা। তার হাসি দেখে শুভ্রর মনে হয়েছিল মুখে যাই বলুক মেয়েটা ভালো আছে, অন্তত সেই মুহূর্তের জন্য ভালোই আছে। অবশ্য তার পরেই আবার গম্ভীর হয়ে গেছিল রাকা। আপনাদের গলির খবর পরে শুনবো, আজ যাই। পরের দিন শুভ্রর পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। 8:45 তারকেশ্বর লোকাল অন্তত 5 মিনিট আগে স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। রাকা স্টেশন রোডের একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়ে এটা ওটা নাড়াচাড়া করছিল। ও যদি নিজে থেকে এগিয়ে না আসতো তাহলে হয়তো শুভ্র সেদিন ওকে দেখতে পেত না। সে যাই হোক, সেদিন ওর পাশাপাশি জিটি রোডের দিকে হাঁটতে হাঁটতে শুভ্র ওকে গলিটার কথা বলেছিল। অধীর ঘোষ বাইলেনের একদিকে যে পুরনো বাড়িটার টানা দেয়াল দেখেন, ওটাই আমাদের বাড়ি। অধীর ঘোষ আসলে আমার দাদুর বাবার নাম। আমাদের বাড়িটার বয়স প্রায় 100-র ওপরেই হবে। আপনি কি খেয়াল করে দেখেছেন আদৌ? ছোট ইটের গাঁথনি, কড়িবর্গা, জানলায় লোহার গরাদ, খড়খড়ি দেওয়া জানলাওয়ালা আমাদের বাড়িটা। মনে হয় না দেখেছেন। আসলে আমি জানি আপনি মুখ নামিয়ে হাঁটেন, তাই তো। গলিটার অন্যদিকে ভবঘুরে আশ্রমের উঁচু পাঁচিল। তারও বয়স অনেক। পাঁচিলের পরেই অনেকটা জমি জঙ্গল হয়ে পড়ে আছে। মূল বাড়িটা বেশ ভেতরে। যেমন নির্জন আমাদের বাড়িটা, তেমনই নির্জন ওই ভবঘুরে আশ্রম। তো ওই ভবঘুরে আশ্রম আর আমাদের বাড়ির মাঝখানের 4 ফিট চওড়া ফালিটাই হলো অধীর ঘোষ বাইলেন। আমি সেই কোন ছোটবেলা থেকে ওই গলিটার দিকে তাকিয়ে আছি। তবুও জানেন, ওটা আমার কাছে কোনোদিনও পুরনো হয় না। গলিটার দিকে তাকিয়ে থাকলে বিশ্বাস করতে ইচ্ছেই করে না যে এই শহরটাতেই অটো চলে, টোটো চলে। এমনকি এত কাছে একটা রেল স্টেশন আছে, জিটি রোড আছে। কিছুতেই ওসবে বিশ্বাস করতে মন চায় না। বরং মনে হয় ওই গলি ধরে হেঁটে গেলে এনশিয়েন্ট বাগদাদের কোনো মার্কেট প্লেসে গিয়ে পৌঁছাবো। দেখব কৃতদাস কেনা বেচা হচ্ছে, তরমুজের মদ, খেজুর, খুশবুদার সব ব্রেড, এইসব বিক্রি হচ্ছে। উটের গাড়িতে চাপিয়ে ক্রকারি নিয়ে চলেছে কোনো ব্যবসায়ী, কেউ বা নিয়ে চলেছে সিরাজির পেটি। সত্যি বলছি, আমি অনেকবার নির্জন দুপুরে ওই ফাঁকা গলির মধ্যে উটের গলার ঘণ্টার টুংটাং আওয়াজ শুনেছি কৃতদাসীদের পায়ের শেকলের সেই ঝনঝন শব্দ। হ্যাঁ, সে শব্দ না হয় মনের কানে শোনা, কিন্তু নিজের চোখে যা দেখি তা কি কম আশ্চর্যের। কলকাতা থেকে আধ ঘন্টার দূরত্বে একটা শহর। এই 2025 সালেও তার একটা গলির পুরনো ইটের পাঁচিলের গায়ে জাত সাপের শুকনো খোলস ঝুলে থাকে। নির্জন দুপুরে গলির এদিক থেকে ওদিকে গুড়গুড় করে দৌড়ে যায় বেজি। সারাদিনে হাতে গোনা 5-7টা লোক হবে হয়তো, যারা ওই গলি ধরে যাতায়াত করে। বাকি সময়টায় ঘুঘু পাখি চড়ে বেড়ায় এ মুড়ো থেকে ও মুড়ো। বর্ষাকালে ভবঘুরে আশ্রমের ভাঙা পাঁচিলের গায়ে ল্যান্টানার ঝোপ গজিয়ে ওঠে।
আমার দোতলার জানলার ধারে দাঁড়িয়ে থাকলেও ওই ল্যান্টানা পাতার ঝাঁঝালো মিষ্টি গন্ধে নেশা ধরে যায়। গলিটাকে বেশ অবাস্তব বলে মনে হয়। আচ্ছা বলুন তো, একটা কাটা ঘুড়ি কি বছরের পর বছর একইভাবে একটা সরু ল্যাম্পপোস্টের গায়ে লেপ্টে থাকতে পারে? একটা মদ কি দিনের পর দিন একটা মানি প্ল্যান্টের পাতায় বসে থাকে? সময়টা কি মাঝে মধ্যে একেবারেই থেমে যায় এই অধীর ঘোষ বাইলেনে, নাকি সময় পিছিয়ে যায়? গত যুগের কিছু ফেরিওয়ালা যাদের সারা শহরে আর কোথাও দেখি না, তারা কেমন করে জানি না ওই গলিটুকুর মধ্যে দিয়ে দিব্যি হেঁটে যায়। ডালায় কাচের পাল্লা আটা বাক্স হাতে নিয়ে চুড়ি টিপ আলতার এক ফেরিওয়ালা, কাঁসার থালায় ঝনঝন বাজনা বাজিয়ে এক মহাজন, পেছন পেছন ঝুড়ি ভর্তি বাসন মাথায় নিয়ে তার গোলাম, বুড়ো এক হাওয়াই মেঠাইওয়ালা। এরা ছাড়া আর কেউ ওই গলির পথ খুব একটা মাড়ায় না। জানেন, আপনাকে প্রথম যেদিন অধীর ঘোষ বাইলেন ধরে হেঁটে যেতে দেখেছিলাম, সেদিন কি ভেবেছিলেন আমি ভূত? যদি ভূত মানে অতীত হয় তাহলে ধরে নিন তাই। আপনার লম্বা রোগাটে গড়ন, শাড়ি পরার ধরন, সব কিছুর মধ্যে না বেশ একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে। আচ্ছা, ওইগুলো কি ব্রোঞ্জের চুড়ি? না, ইমিটেশন। জানেন, আমার মা জেঠিমারাও হাতে ঠিক ওরকমই শাখা পলা আর চুড়ি পরতেন। সব মিলিয়ে আমার মনে হয়েছিল অধীর ঘোষ বাইলেন অনেক দিন ধরে নিজেকে সাজিয়ে তুলছিল শুধু আপনার জন্য। তার পুরনো ইটের দেওয়াল, তার বেজি আর সাপ, পুঁটুসের ঝোপ, ফেরিওয়ালা, এসব আসলে আপনার জন্য প্রস্তুতি, বা বলা যায় আপনার অলংকার। যেদিন আপনাকে অনেক রাতে ওই গলি ধরে হেঁটে যেতে দেখলাম, আমি তখন ওই অপ্রয়োজনীয় গলিপথটার প্রয়োজনীয়তা বুঝতে পারলাম। তারপর থেকে জানেন, রোজই আমার দোতলার ঘরের জানলায় দাঁড়িয়ে থাকতাম। সেই জন্যই বলছিলাম, আমি আসলে ঠিক আপনাকে দেখতাম না, গলিটাকেই দেখতাম। যেভাবে লাট খেতে খেতে উড়ে উড়ে আসা ঘুড়িটা ল্যাম্পপোস্টের গায়ে জড়িয়ে যাওয়ার পর ওই গলিটারই একটা অংশ হয়ে গিয়েছে, সেরকমই আপনিও ছিলেন ওই গলিটারই একটা অংশ। আপনি না একদম পাগল। ওই গলিটা আমি ভালো করেই চিনি, তেমন কিছু নয়। আর আমিও খুবই সাধারণ, আর খুব সাধারণ হয়েই থাকতে চাই। এবার যান, আমি প্রায় পৌঁছে গেছি। আচ্ছা, পরে আমি একদিন আপনাকে মন্দিরের চূড়ো আর নারকেল গাছের ফাঁকে চাঁদের গল্প বলবো, কেমন? সে সব গল্প একদিন শেষ হলো। এমনকি রাকা ফুটব্রিজের মাঝখানে এসে যখন নিচের দিকে তাকিয়ে শুভ্রকে খোঁজে, তখন গোলাপি মেঘটা যে ওর দিকে একটু সরে আসে, সেটাও ওকে শুভ্র ইতিমধ্যে বলে ফেলেছিল। তারপর একদিন রাকা বলল, আমি তোমার সঙ্গে বালিঘাট স্টেশনে যাব একদিন। দেখব কেমন নীল আকাশের গায়ে মন্দিরের চূড়ো আর তোমার এই উড়ন্ত চিল। আর তোমার বর, সে কিছু বলবে না? না, বলবে না। আর তোমার বাড়িতে যদি আপত্তি না থাকে, তাহলে একদিন রাতে তোমার ছেলেকোঠার ঘরে তোমার পাশে বসে ওই নারকেল গাছ দুটোর ফাঁকে চাঁদ ওঠাও দেখব। সেসব আর কোথায়? মানে? ওসব অনেক দিন আগের ছবি। ও তো আমি বুকের মধ্যে পুষে রেখেছি, কিন্তু আসলে ওসব নেই। বালিঘাট স্টেশনের উঁচু প্ল্যাটফর্মের রেলিংয়ের ধারে দাঁড়ালে তুমি এখন আর কোনো মন্দিরই দেখতে পাবে না। আসলে প্ল্যাটফর্ম আর ওই চূড়োটার মাঝখানে অনেকগুলো ফ্ল্যাট বাড়ি উঠে গেছে মাঝে। কি হলো রাকা, শরীর কি খারাপ লাগছে? রাকা কিছুটা ফিশ ফ্রাই সমেত প্লেটটা একটু ঠেলে সরিয়ে দিয়ে বলল, আর খেতে পাচ্ছি না। বেশ, ছেড়ে দাও তাহলে। চা খাবে? তুমি যদি খাও তাহলে খাবো,
আচ্ছা, নারকেল গাছ দুটো কি কাটা পড়েছে? না, রয়েছে, কিন্তু ওদিকে আর তাকাতে পারি না। গোবিন্দ জ্যাঠামশাইয়ের মেয়ে গোপা আমার থেকে বয়সে অনেকটাই ছোট। নিজের গায়ে আগুন লাগানোর পর নিশ্চয়ই ওর মনে হয়েছিল যে সে ভুল করেছে। হয়তো তার মনে হয়েছিল গভীর কেলেঙ্কারির পরেও যা পড়ে থাকে তার জন্য হয়তো আরও বেশ কিছুদিন বাঁচা যায়। আমি তখন ওদের বাড়ির সামনের ওই জমিটার পাশ দিয়ে যাচ্ছিলাম, জানো তো, যে জমিটার ওপরে সেই নারকেল গাছ দুটো রয়েছে। কোপা একটা জ্বলন্ত মশালের মতো দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে বেরিয়ে এলো। সেই থেকে আমি আর ওদিকে তাকাতে পারি না। ও, তাহলে তোমার যা কিছু ভালো লাগে তাই একদিন নষ্ট হয়ে যায়। শুভ্র ওয়েটারের রেখে যাওয়া ট্রেটার ওপর থেকে একটা টুথপিক তুলে নিয়ে সেটাকে দুমড়ে ছোট করতে করতে বলল, না, ঠিক তা নয়। এই তো তুমি আছো, আমাদের ওই অধীর ঘোষ বাইলেন রয়েছে, কই তোমরা তো এখনো নষ্ট হওনি। এ বাবা, কত রাত হয়ে গেল, উঠবে না? তোমার বর কিন্তু আজকে প্রচণ্ড রাগ করবে। আমার বর নেই, আমি ডিভোর্সি। শুভ্র একবার রাকার হাতের শাঁখা আর একবার ওর সিঁথির সিঁদুরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। রেস্তোরাঁর জানলা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে বলল, তার মানে ওগুলোই তোমাকে বাঁচায়, তাই তো? রাকা চেয়ার ছেড়ে উঠে শাড়ির ভাঁজ ঠিক করতে করতে বলল, সবটা না হলেও অনেকটাই বাঁচায়। অন্তত প্রথম প্রথম সিঙ্গেল মাদার বুঝলেই লোকজন যেরকম ভাবে ঘরে ঢুকে পড়তে চাইতো, তার চেয়ে এখন অনেক স্বস্তিতে আছি। সিঙ্গেল মাদার? তোমার সন্তান আছে? আমার 5 বছরের তোতন সারাদিন একা বাড়িতে থাকে। এইটুকু বয়সে সারাদিন একা? কেন, কাজের লোক বা আয়া জাতীয় কেউ নেই? না, নেই। আসলে আমি খুব টানাটানির মধ্যে আছি। ডিভোর্সের মামলায় অনেক টাকা খরচা হয়ে গিয়েছে। তাছাড়া চাকরিটাও আর বেশি দিন নেই, জানো তো। ওদের বাড়ি থেকে 2 বছর আগে বেরিয়ে আসার পর থেকে চাকরি করছি, মাইনে খুব কম, তাই সবসময়ের কাজের লোক রাখতে পারি না। একটা মজার কথা শুনবে? এখানে বাড়ি ভাড়া নেওয়ার পর অনেক পুরুষ মানুষ খুব সহানুভূতি দেখাতে শুরু করলো, জানো। বেশিরভাগ লোকই খেলাটা মোটা দাগে খেলতো। মানে, বুঝতে পারছো তো, আসলে তো শরীর চায়। ধৈর্য ধরে বেশ কদিন সহানুভূতির অভিনয়টা অবধি ঠিক মতো চালাতে পারতো না, তার আগেই বুকে হাতটা দিয়ে ফেলতো। তবে তার মধ্যে একটা লোক অনেক দূর অবধি টেনেছিল। কেমন করে বলো তো? আসলে সেই লোকটা হঠাৎ তোতনের খুব দেখভাল শুরু করলো। মানে ওই কি যেন বলে, অপত্য স্নেহের রাস্তা ধরে আমার কাছে পৌঁছবে আর কি। এদিকে নিজের বউকে রোজ রাতে পেটায়, আমি তো ঘর থেকেই আওয়াজ পাই। তো হলো কি, গত সপ্তাহে একদিন অফিস থেকে বাড়ি ফেরার পর তোতন আমাকে বলল বংশী কাকু নাকি তার ভাত গরম করে দিয়েছে। বংশী কাকু নাকি খুব ভালো। আগে তার ঠান্ডা ভাত খেতে ভালো লাগতো না, এখন থেকে সে গরম ভাত খাবে। আমি কি করলাম যেন শুভ্র, গত 1 সপ্তাহ ধরে তোতনকে গ্যাস জ্বেলে ভাতের হাঁড়িতে জল ছিটিয়ে দিয়ে ভাত গরম করতে শেখালাম। তারপর বংশীকে বললাম আমার ঘরে আর কোনোদিনও পা দেবেন না। আচ্ছা, ভালো করে নি বলো। আচ্ছা রাকা, তোমাদের ডিভোর্সটা কেন হয়েছিল? আমি প্রেম করে বিয়ে করেছিলাম, তবুও বিয়ের ঠিক 1 সপ্তাহের মাথায় আমার বর আমাকে বলেছিল বারান্দায় ব্রেসিয়ার মেলো না। জ্যাঠামশাই খুব রাগ করেন।
বলেছিল জিন্স পরো না, মা নাকি সহ্য করতে পারে না। আর আমার শাশুড়ি মা তো পিরিয়ডসের দিনগুলোতে আমাকে সকালে ঠাকুর ঘর পেরিয়ে বাথরুমে যেতে দিতেন না। আমি অফিসে যাওয়ার আগে বাপের বাড়ির বাথরুমে ঢুকে প্যাড চেঞ্জ করতাম, তারপর অফিস যেতাম। জানো শুভ্র, তারপরেও আমি সব মিলিয়ে প্রায় 5 বছর ওই বাড়িতে ছিলাম। আমি কিছুতেই অলোককে ছেড়ে আসার কথা ভাবতেও পারতাম না। ওর পিঠে মুখ গুজে আসলে আমার ঘুম আসতো না। তাছাড়া আমার তোতনকে নিয়ে বেরিয়ে আসার সাহস হতো না। তারপর একদিন বুঝলাম আমি নষ্ট হয়ে যাচ্ছি, তখন বেরিয়ে এলাম। গত বছর ডিভোর্সটাও পেয়ে গেছি। এখন ভাবি তোতনের কষ্টের কথা ভেবে কত কিছু মুখ বুজে সহ্য করে গেছি। ভাবতাম তোতন একলা বড় হতে পারবে না, কিন্তু দেখো পারছে তো। 5 বছরের ছেলে কি সুন্দর গ্যাস জেলে ভাত গরম করে খাচ্ছে। বুঝলে শুভ্র, যদি একটা বিয়ে করতে পারি তাহলে শাঁখা সিঁদুর পরা ছেড়ে দেব। রাস্তায় পা দিয়ে রাকা আর চোখে শুভ্রর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না শুভ্র? কষ্ট কেন? ওই যে তোমার ইলিউশনগুলো সব ভেঙে দিলাম বলে। তুমি আমাকে বড্ড স্বর্গের দেবীটাই বানিয়ে ফেলেছিলে। তোমার কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগতো, কিন্তু আমি তো জানি আমি ওরকম নই। তাই আমি ঠিক করলাম আমার সম্বন্ধে সমস্ত সত্যি কথাগুলো তোমাকে বলে দেব। আমি যে খুব কষ্ট পাওয়া, কষ্টে বাঁচা একজন সাধারণ মেয়ে, সেটা তোমার জানা দরকার। আমার জন্যে কোনোদিন কোথাও গোলাপি মেঘ জমবে না। জানি তো। সে তো এখন জানলে, আমি বললাম বলে। না, আমি এসব অনেক দিন ধরেই জানি। তাই? কেমন করে জানলে? কবে জানলে? অধীর ঘোষ বাইলেনের মধ্যে তুমি সেদিন রেপড হয়ে যেতে যদি আমি না দেখতাম। গোবিন্দ জ্যাঠার মেয়েকে আমি পুড়ে মরতে দেখেছিলাম। সেদিন কি করব আমি বুঝতে পারিনি, তবে এইবার আর ভুল করিনি। তুমি জানো, ওরা তোমাকে টেনে হিঁচড়ে গলির শেষ মাথাটা নিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশের গাড়ি চলে এসেছিল। আমি ফোনটা করেছিলাম। অলোকের লাগানো ক্রিমিনাল। মুখ নিচু করে বলল রাকা। শুভ্রর মনে হলো রাকা বাঁশ পাতার মতো কেমন তীর তীর করে কাঁপছে। ওরা সেদিন পালিয়েছিল, তুমিও আর দাঁড়াওনি। গলির মধ্যে পুলিশ ঢোকার আগেই তুমি আবার আমার জানলার নিচ দিয়ে প্রায় এক ছুটে বেরিয়ে গিয়েছিলে। কিন্তু আমার তো জানার দরকার ছিল যে তুমি আর ওরা ওরা তোমাকে। সেই জন্যই দেখা হওয়ার পর তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, শুধুই জিজ্ঞেস করেছিলাম যে কেমন আছেন। আঁচড় কামড় অব্দি পৌঁছতে পেরেছিল। শাড়িটা অনেকটা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু রেপড হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলাম। বুঝতে পারছি তুমিই আমাকে বাঁচিয়ে দিয়েছিলে। তারপর কিছুক্ষণ শুভ্র আর রাকা পাশাপাশি চুপচাপ হাঁটল। তারপর রাকা জিজ্ঞেস করল, এবার তুমি কি করবে? কি আবার করব? এই যে আমার সম্বন্ধে তোমার ইলিউশনগুলো ভেঙে তছনছ হয়ে গেল, আর অধীর ঘোষ বাইলেন সম্বন্ধে ইলিউশনগুলো তো আগেই ভেঙে গিয়েছিল দেখছি। এবার তুমি তোমার সেই অলৌকিক চালচিত্রকরের হাতের কোন কাজটা দেখবে? Trusting your instincts, realize that knowing looks different to each. মানিয়ে যাওয়াটা কিন্তু রয়েই গেল বলো।
এখন বুঝতে পারি ওই গলিটা আসলে আমাদের এই নোংরা সোসাইটিরই একটা অতি সাধারণ গলি মাত্র, আর তুমি তার মধ্যে দিয়ে যাতায়াত করা একজন মানুষ। রাকা, আমার সঙ্গে ওই গলিটায় আবার ফিরে যাবে? রাকা গালটা শুভ্রর কাঁধের ওপর রেখে বলল, শাঁখার সিঁদুর পরা ছেড়ে দিতে বলছো? Go deep, mute out the chatter, feel it, burn off the fire, let go until শুনছিলে there's অধীর peace ঘোষ to বাইলেন, your কাহিনী শ্রী সৈকত মুখোপাধ্যায়, গল্প পাঠে রণদীপ, গল্পের সূত্রধার আমি কৌশিক, শুভ্রর ভূমিকায় অনুভব, রাকার ভূমিকায় অধ্যায়, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি ম্যাক্স, বিশেষ সহযোগিতায় লিও, নির্দেশনায় অনুভব, পোস্টার পিক্সেলেট থেকে শুভমজিৎ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের বিশেষ গল্প অধীর ঘোষ বাইলেন? জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্পে। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। Mute out the chatter, feel it, burn off the fire, let go until there's peace to your core. Live a life you adore. Live a life you adore.